সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের পর থেকে ধারাবাহিকভাবে তোমাদেরকে অনলাইনে ভিডিও ক্লাস আমি দেব। তোমরা সেই ক্লাসগুলো করে পড়া শিখে ক্লাসগুলো আবার আমাকে দেখাবে যে পড়া শিখছো তোমরা, এবং তোমরা ভিডিও ক্লাসগুলো দেখে দেখে এটা পুরোটা আবার লিখবে। আমরা কালকে তরঙ্গ অধ্যায় নিয়ে আমরা শুরু করছিলাম। তরঙ্গ অধ্যায় থেকে আমরা কিছু ক্লাস করছিলাম। আমরা বলছিলাম কোনো একটা তরঙ্গ যদি এইভাবে উৎপন্ন হয় কোনো জায়গা থেকে, ধরো এখান থেকে কোনো একটা তরঙ্গ এইভাবে উৎপন্ন হয়ে যদি সামনের দিকে যায়, এই তরঙ্গটা মুখ হচ্ছে সাধারণত গুলীয়। এই গুলীয় তরঙ্গ মুখ সামনের দিকে কি হয়, অগ্রসর হয় এরকম তরঙ্গ আকারে। আমরা বলছিলাম যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে এইভাবে শক্তিটা সঞ্চারিত করে, মাধ্যমে কণাগুলো স্থানান্তরিত করে না, তাকে আমরা নাম দিচ্ছি তরঙ্গ। আমরা বলছি ও এ বি, এটি হচ্ছে পরপর কি তিনটি নিস্পন্দ বিন্দু। তো আমরা জানি পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব ল্যামডা। পরপর তিনটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব ল্যামডা। আবার পরপর তিনটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দশা, এগুলো ভালো করে বুঝে মুখস্থ মনে রাখতে হবে। পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর দশা পার্থক্য 2π। পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর দশা পার্থক্য হচ্ছে 2π। আবার পরপর তিনটে নিস্পন্দ বিন্দুর পর্যায়কাল, পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর পর্যায়কাল ধরছি আমরা কত টি। এগুলো আমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে। তাহলে পরপর তিনটা নিস্পন্দ বিন্দু এসে ধরো আমরা যদি বলি এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে পরপর তিনটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব, এই দূরত্বের নাম হচ্ছে ল্যামডা। এই দূরত্বের দশা হয়েছে 2π, এই দূরত্বের পর্যায়কাল হচ্ছে টি। তো এখন আমরা বলতে পারি যে কোনো একটা তরঙ্গ একটি পূর্ণ কম্পনে কোনো মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা নাম দিচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো ল্যামডা দূরত্ব অতিক্রম করতে কোনো একটা তরঙ্গের সময় লাগে সেটাকে আমরা নাম দিচ্ছি পর্যায়কাল। তো আমরা যদি বলি টি সময়ে কোনো একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। টি সময়ে কোনো তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে একক সময়ে কোনো তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত হবে, ল্যামডা বাই টি। তাহলে একক সময়ে যে কোনো একটা তরঙ্গ ল্যামডা বাই টি এই দূরত্ব অতিক্রম করবে। তো এখন আমরা জানি তরঙ্গ বেগ কাকে বলে। এখান থেকে তোমরা বেগের ডেফিনিশনটা লিখবা যে একক সময়ে কোনো তরঙ্গ কোনো মাধ্যমে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনো এবং শুনে এটা লিখতে হবে। একক সময়ে কোনো তরঙ্গ নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টি। তাহলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ বেগ। তাহলে সুতরাং তরঙ্গ বেগ ভি। সুতরাং তরঙ্গ বেগ বি সমান আমরা পাই ল্যামডা বাই টি। তাহলে এইটা আমাদের একটা সমীকরণ। এই সমীকরণটা আমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে সব সময়। তাহলে এখান থেকে আমরা বুঝি যে সেটা হচ্ছে বি সমানুপাত ল্যামডা, অর্থাৎ তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্যের কি সমানুপাতিক। এখান থেকে আমরা বুঝি বি সমানুপাতিক 1/t।
তরঙ্গ বেগ পর্যায়কালের কি তরঙ্গ বেগ পর্যায়কালের ব্যস্তানুপাতিক তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক এটা আমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে এখন আমরা জানি টি সময়ে কোনো তরঙ্গের কম্পন হয় একটি তাহলে টি সময়ে কম্পন দেয় কোনো তরঙ্গ টি সময়ের কম্পন দেয় টি সময়ে কম্পন দেয় কোনো একটা তরঙ্গ টি সময়ে কম্পন দেয় কত একটি তাহলে একক সময়ে কম্পন দেয় কত হবে 1/tt তাহলে এইখান থেকে আমরা নতুন আরেকটা সংজ্ঞা এটা কালকেও বলছিলাম কম্পাঙ্ক কাকে বলে কোনো তরঙ্গ একক সময়ে যতটা পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাকে তার কম্পাঙ্ক বলে অর্থাৎ একক সময় বলতে আমরা বুঝবো এখানে 1 সেকেন্ড সময়ে কোনো একটা তরঙ্গ যতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাকে তার কম্পাঙ্ক বলে তাহলে সুতরাং কম্পাঙ্ক এফ সমান হচ্ছে 1/t কম্পাঙ্ক এফ সমান 1/t এটা আমাদেরকে বুঝুন এখান থেকে আমরা বুঝি যে কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতিক কম্পাঙ্ক পর্যায়কালের কি ব্যস্তানুপাতিক অর্থাৎ পর্যায়কাল বাড়লে কম্পাঙ্ক কমবে যেমন আমরা যদি বলি পর্যায়কাল দ্বিগুণ তাহলে কম্পাঙ্ক হবে অর্ধেক আমরা যদি বলি পর্যায়কাল অর্ধেক তাহলে কম্পাঙ্ক হবে দ্বিগুণ এখন দেখো আমরা উপরের একটা সমীকরণ পাইছিলাম b সমান λ/t দেখো উপরে এই λ/t তাহলে এখানে 1/t আছে তাহলে 1/t সমান আমরা আবার এখানে পাচ্ছি কত f তাহলে এটাকে যদি আমরা একটা সমীকরণ দিই এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ তাহলে 1 ও 2 হতে পাই 1 ও 2 হতে পাই তাহলে 1 ও 2 হতে আমরা কি পাবো b সমান 1/t সমান f বসালে f ল্যামডা তাহলে এইটা আমাদের একটা তরঙ্গ বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এটা একটা কি সম্পর্ক এবং এই সম্পর্কটা আমাদেরকে সবসময় মুখস্থ মনে রাখতে হবে এই সম্পর্ক থেকে আমরা যেটা বুঝি যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে তাহলে তরঙ্গ বেগ b ইজ প্রপোর্শনাল টু ল্যামডা যদি ল্যামডা অপরিবর্তিত থাকে তাহলে b ইজ প্রপোর্শনাল টু f আবার যদি তরঙ্গ বেগ অপরিবর্তিত থাকে তাহলে lambda is proportional to 1/f তাহলে এইখানে আমাদেরকে এটা মনে রাখতে হবে অর্থাৎ b is proportional to f এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত তরঙ্গ বেগ কম্পাঙ্কের সমানুপাতিক আবার তরঙ্গ বেগ অপরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের কি ব্যস্তানুপাতিক এটা আমাদেরকে বুঝে এটা আমাদের মুখস্থ মনে রাখতে হবে এই সমীকরণটা এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এখন আমরা যে কোনো তরঙ্গকে সাধারণত 2 ভাগে ভাগ করছি এই 2 ভাগের একটাকে আমরা নাম দিছি আট তরঙ্গ আর একটাকে আমরা নাম দিছি দৈর্ঘ্য তরঙ্গ একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ তাহলে তরঙ্গ 2 প্রকার এক এটাকে আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলা হয় আট বা অনুপ্রস্থ তরঙ্গ দুই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ এগুলো আমাদেরকে বুঝে মুখস্থ মনে রাখতে হবে এখন আট তরঙ্গ আমাদেরকে শিখতে হবে যদি আমরা না চিনি আট তরঙ্গ নিয়ে কাজ করতে পারবো না যেমন আমাদের উপরে একটা চিত্র আছে দেখো এই যে উপরে যে চিত্রটা দেখা যায় এখানে তরঙ্গটা এক অক্ষর দিকে সঞ্চালিত হয়েছে কণাগুলোর কম্পন তরঙ্গ প্রবাহের দিকের সাথে সাধারণত এইভাবে হবে লম্বাভাবে কণাগুলো এইভাবে তরঙ্গ প্রবাহের দিকের সাথে কি সমঘন কম্পন হয় তাহলে কোন তরঙ্গের যেটা আমরা আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ আমরা যেটা সংজ্ঞা বলি সংজ্ঞাটা মুখস্থ লিখবে এবং এটা মুখস্থ করবে এখান থেকে আমরা বলতে পারি যে আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে আট তরঙ্গ হচ্ছে যে তরঙ্গের কণাগুলোর কম্পন তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমঘন হয় কণাগুলোর কম্পন যদি তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমঘন হয় তখন এটাকে আমরা নাম দিছি আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ যেমন উপরের চিত্রটা এটি একটি আট তরঙ্গ এটা কোথায় উৎপন্ন হয় আমরা যদি উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে দেখি আমরা জানি যে আমরা যদি কোনো একটা পুকুরের মধ্যে একটা ডিল ছুড়ি
ঢিল ছুড়লে ওখানে যে তরঙ্গটা উৎপন্ন হবে এটা হচ্ছে আট তরঙ্গ। অথবা আমরা বলতে পারি সমুদ্রের পানিতে যে ঢেউ তৈরি হয় এটি কি আট তরঙ্গ। অথবা সূর্য থেকে যে আলোটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় আলোর তরঙ্গ, এটাও এক ধরনের কি আট তরঙ্গ। বেতার তরঙ্গ যেটা সেটাও আট তরঙ্গ। এরপরে আমরা যদি বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ কোনগুলা, আমরা যদি বলি বায়ু মাধ্যমের শব্দ সঞ্চালন এটি একটি কি অনুদৈর্ঘ্য তরঙ্গ অথবা লম্বিক তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ কাকে বলে, এটি সংজ্ঞা মুখস্থ করতে হবে। যে তরঙ্গের কণাগুলোর কম্পন তরঙ্গ প্রবাহের দিকের সাথে কি হয় সমকোণে হয়। যে তরঙ্গে কণাগুলোর কম্পন তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরালে হয়। সমান্তরালে হলে এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর সমকোণ হলে সেটা হয়ে যাবে অনুপ্রস্থ তরঙ্গ। যেমন আমরা যদি বলি বাতাসে শব্দ সঞ্চালন এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, কারণ এই ক্ষেত্রে কণাগুলা একবার সংকোচন একবার প্রসারণের মাধ্যমে তরঙ্গ শক্তি সামনের দিকে অগ্রসর হয় বা সঞ্চালিত হয়। তাহলে এই একটা সংকোচন অথবা একটা প্রসারণকে আমরা নাম দিছি, একটা সংকোচনের নাম λ/2 অথবা একটা প্রসারণও λ/2। অর্থাৎ আমরা যদি বলি ধরো এটা একটা সংকোচন, এই যে এখানে আমরা দেখালাম, ধরো এটা একটা সংকোচন, আবার যদি বলি এটা একটা প্রসারণ, তাহলে একটুকুকে যদি আমরা বলি সংকোচন আবার একটুকুকে যদি আমরা বলি কি প্রসারণ, তাহলে সংকোচন যেটা এটা হচ্ছে তোমার কি দেখো সংকোচন, যে সংকোচন λ/2 আবার প্রসারণটাও কত λ/2। তাহলে একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে এটি একটি কি তরঙ্গ দৈর্ঘ্য, এটি হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে আমরা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ এবং এক্সাম্পল আমরা জানলাম। এবার যে কোনো তরঙ্গ কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে যদি সামনের দিকে অগ্রসর হয় তখন আমরা ওই তরঙ্গকে নাম দিছি অগ্রগামী তরঙ্গ। তো এখান থেকে আমাদেরকে একটা অগ্রগামী তরঙ্গ কি টি সময় পরে বা যে কোনো সময় পরে অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো ধরো আমরা একটা অগ্রগামী তরঙ্গের চিত্র আঁকি। অগ্রগামী তরঙ্গ, তাহলে অগ্রগামী তরঙ্গ কাকে বলে, আমি অগ্রগামী তরঙ্গের ডেফিনেশনটা বলছি, তোমরা মুখস্থ লিখবে, দুইবার ভালো করে বা তিনবার ভালো করে শুনে ফেলবা, শুনে তারপরে এটা সংজ্ঞাটা লিখবা। অগ্রগামী তরঙ্গ হচ্ছে কোনো তরঙ্গ কোনো মাধ্যম থেকে উৎপন্ন হয়ে বা কোনো উৎস থেকে উৎপন্ন হয়ে যদি ওই মাধ্যমের ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয় তাকে অগ্রগামী তরঙ্গ বলে। এটা যে কোনো তরঙ্গ হইতে পারে, যে কোনো উৎস থেকে উৎপন্ন হতে পারে। যে কোনো উৎস থেকে উৎপন্ন হয়ে সামনের দিকে অগ্রসর হলে এটি একটি কি অগ্রগামী তরঙ্গ। এই অগ্রগামী তরঙ্গটা আমরা চাইলে আমরা এই বাসায়ও আমরা দেখতে পারি। কিভাবে আমরা দেখতে পারি, আমরা বড় লম্বা থেকে একটা দড়ি বা সুতা নিব মোটা, অথবা যেটাকে আমরা বলি যেটা দড়ি আমরা বিভিন্ন জিনিস বাঁধার জন্য ব্যবহার করি, নরম সুতির হলে সবচেয়ে ভালো হয়, অথবা পাটের দড়ি থাকলে সেটাও নেওয়া যায়। দড়িটাকে আমরা লম্বা করে বিছিয়ে দিব, একদম একটু সোজা করে, এরকম সোজা লম্বা করে দড়িটাকে বিছিয়ে দিব, এইভাবে সোজা লম্বা করে দড়িটাকে বিছিয়ে দিব। দড়িটার এই প্রান্ত আমরা হাত দিয়ে ধরবো, এই প্রান্ত হাত দিয়ে ধরে দড়িটাকে যদি আমরা এভাবে নাড়াই, এভাবে হাতটাকে এভাবে যদি করি, দেখবো তোমার এক ধরনের এভাবে ঢেউ উৎপন্ন হবে, এভাবে তরঙ্গের একটা ঢেউ এভাবে উৎপন্ন হয়ে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা বলতে পারি যে এইখান থেকে একটা তরঙ্গ উৎপন্ন হয়েছে, তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, অতএব এটি একটি কি অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ উৎপন্ন হওয়ার পর মাধ্যমের মধ্য দিয়ে সামনের দিকে কি হয় অগ্রসর হয়, তখন তাকে নাম দিয়েছি অগ্রগামী তরঙ্গ। তাহলে যে কোনো একটা অগ্রগামী তরঙ্গের আমরা ছবি উপরেও আছে, যেমন উপরে যে ছবিটা দেখা যাচ্ছে এটিও মূলত একটা অগ্রগামী তরঙ্গ, অথবা এখানে আমরা চাইলে আবারও আঁকতে পারি। ধরো এটি একটা অগ্রগামী তরঙ্গ, এটি এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে, ওয়াই অক্ষের দিকে তরঙ্গের কণাগুলোর কম্পন হচ্ছে। তাহলে অগ্রগামী তরঙ্গ এইভাবে উৎপন্ন হয়ে এইভাবে কোনো মাধ্যমের ভিতর দিকে এইভাবে যদি কি হয় সামনের দিকে অগ্রসর হয়, তখন এটাকে আমরা বলছি অগ্রগামী তরঙ্গ। এই অগ্রগামী তরঙ্গের যে কোনো সময়ে কোনো একটা কণার কণিক সরণ যদি ছিটা হয় এবং তরঙ্গের এখান থেকে এখান পর্যন্ত, এটাকে বলছি আমরা তরঙ্গের বিস্তার যদি হয়, তাহলে টি সময়ে এই কণার সরণের রাশিমালা ওয়াই সমান হয়েছে এ সাইন থিটা।
তাহলে ওয়াই সমান এ সাইন থিটা, এটা হচ্ছে যে কোনো একটা তরঙ্গ উৎপন্ন হয়ে সামনের দিকে অগ্রসর হলে তার সরণের রাশিমালা। এখান থেকে আমরা থিটা সমান, আমরা যদি ধরি টি সময়ে তরঙ্গটার অতিক্রান্ত দূরত্ব যদি আমরা যে কোনো একটা নাম ধরি, ধরে নিলাম টি সময়ে তরঙ্গটার কৌণিক সরণ থিটা, ধরো আমরা এখানে লিখতেছি টি সময়ে তরঙ্গের কৌণিক সরণ হচ্ছে থিটা, তাহলে একক সময়ে তরঙ্গের কৌণিক সরণ কত হবে? টি সময়ের কৌণিক সরণ আমরা থিটা, তাহলে একক সময়ের কৌণিক সরণ, একক সময়টা কত হবে? একক সময়ের কৌণিক সরণ হবে থিটা বাই টি। তাহলে একক সময়ের কৌণিক সরণকে আমরা নাম দিছি কি? কৌণিক বেগ। এটা নাম হচ্ছে কি? কৌণিক বেগ ওমেগা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও থিটা সমান আছে কত? ওমেগা টি। থিটা সমান ওমেগা টি। তাহলে আমরা এখানে থিটার মান ওমেগা টি বসাইলে ওয়াই সমান এ সাইন ওমেগা টি। তাহলে এটা হচ্ছে যে কোনো কণার টি সময়ের সরণ। এখন এটাকে আমরা যে কোনো কণার একটি অগ্রগামী তরঙ্গর সমীকরণ আকারে প্রকাশ করব এরপরে ক্লাসে। তো আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।